হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো দেখতে দেখতে আমাদের কিন্তু 3টা লেকচার শেষ হয়ে গেছে। আজকে আমাদের লেকচার 4। তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে নতুন কারিকুলামের নবম শ্রেণীর তোমাদের ডিজিটাল প্রযুক্তি বইয়ের প্রথম অধ্যায়ের সেশন 4, তথ্য যেভাবে সংবাদ হয়ে ওঠে। তো চলো আজকে আমরা আলোচনা শুরু করি। তো দেখো, আমরা কিন্তু প্রতিনিয়তই বিভিন্ন মাধ্যম থেকে তথ্য গ্রহণ করি এবং ওই তথ্যের উপর ভিত্তি করে জীবনের সিদ্ধান্ত নিয়ে থাকি। তো এরকম যদি তোমাকে কিছু উদাহরণ দেই, যেমন এখানে দেওয়া আছে যে তুমি তোমার বিদ্যালয়ের বাৎসরিক ছুটির তালিকা বা শিক্ষাপঞ্জি থেকে গ্রীষ্মর ছুটির সময় জেনে তুমি তোমার পরিবারের সাথে কবে বাইরে যাবা সেটা কিন্তু তুমি সিদ্ধান্ত নিতে পারো। অথবা দেখো, আর একটা বলা আছে যে ভিডিও এডিট করার জন্য কোন অ্যাপ্লিকেশনটি ফ্রিতে পাওয়া যাচ্ছে বা কোন সফটওয়্যারটি ফ্রিতে পাওয়া যাচ্ছে এবং ওই সফটওয়্যার দিয়ে কিভাবে ভিডিও এডিট করা যায় সেটা জেনে কিন্তু তুমি তোমার ল্যাপটপে বা মোবাইল ফোনে সেই সফটওয়্যারটা ইনস্টল করো এবং সেটা দিয়ে কাজ করো। এখন দেখো, এরকম বিভিন্ন তথ্য কিন্তু আমরা ইন্টারনেট থেকে নিয়ে থাকি। তো সকল তথ্যই কি সংবাদ হতে হয়? সকল তথ্যই কিন্তু সংবাদ হয় না। সংবাদ হওয়ার জন্য একটা তথ্যকে কিছু বৈশিষ্ট্যের মধ্যে দিয়ে যেতে হয়। তো এই সেশন থেকে আমরা জানবো যে কি কি বৈশিষ্ট্য থাকলে একটা তথ্য সংবাদ হতে পারে এবং এটি আমাদের বিদ্যালয়ের জন্য যে বুলেটিন তৈরি করব সেখানে আমরা কি কি বিষয় নিয়ে একটা আর্টিকেল অথবা একটা প্রতিবেদন লিখতে পারি। তো চলো আমরা জানি যে একটা তথ্য কিভাবে সংবাদ হয়ে ওঠে। তো প্রথমত যেটা থাকতে হবে সেটা হচ্ছে কি, সময় উপযোগিতা। দেখো, একটা ঘটনা ঘটে গেছে, সেটা যত দ্রুত তুমি পাঠকের কাছে বা যারা সংবাদ পড়ে এদের কাছে পাঠাইবা তত কিন্তু সেটা গুরুত্বপূর্ণ তথ্য হবে, সেটা কিন্তু তত মানুষের কাছে জনপ্রিয় হবে। কিন্তু সেই তথ্য যদি তুমি 10 দিন পরে মানুষের কাছে দাও, সেটা কিন্তু ততটা গুরুত্ব থাকবে না বা তত ভ্যালু ক্রিয়েট করবে না। ধরো যে এই যে কিছুদিন আগে বিপিএল এর আসর গেল, এখানে কিন্তু একটা দল জিতেছে এবং বাকিগুলা কিন্তু জিততে পারেনি। তো এই যে এই তথ্যটা এই এখন যে ভ্যালুটা ক্রিয়েট করছে বা এখন যতজন মানুষ পড়ছে, এটা যদি আজ থেকে 10 দিন বা 1 মাস পরে প্রকাশিত হতো তখন কিন্তু এত ভ্যালু ক্রিয়েট করতো না। বা এটা যদি কোনো সংবাদপত্র 10 থেকে 20 দিন পর তাদের সংবাদপত্রে আপলোড করে, তাহলে কিন্তু এত মানুষ আকৃষ্ট হবে না। তো সময় উপযোগিতার ঘটনা যে সময়ে ঘটছে সে সময় তথ্যটা বেশি গুরুত্বপূর্ণ থাকে। তো আরেকটা বিষয় হচ্ছে কি, নৈকট্য। ধরো যে একটা তথ্য একটা গোষ্ঠীর উপর বা একটা জাতির উপর বা কিছু মানুষের উপর সেটা গুরুত্বপূর্ণ এবং তার বাইরের কিন্তু সেই তথ্যটা গুরুত্বপূর্ণ না। সো যাদের উপর গুরুত্বপূর্ণ তথ্য সেটা কিন্তু সেই মানুষদের উপর একটা সংবাদ হতে পারে এবং তার বাইরের মানুষদের সেটা সংবাদ নাও হতে পারে। তো ধরো যে তুমি বাংলাদেশে বসবাস করো, তো আমিও বাংলাদেশে বসবাস করি। তো একটা তথ্য আছে যেটা বাংলাদেশে বসবাস করে এরকম মানুষের জন্য গুরুত্বপূর্ণ, তো সেটা কিন্তু বাংলাদেশের জন্য সংবাদ এবং বাংলাদেশের বাইরে যেটা যারা বসবাস করে তাদের জন্য কিন্তু সংবাদ না। তো এরকমই একটা ঘটনা দেওয়া আছে যে তোমাদের বিদ্যালয়টা তোমাদের উপজেলার মধ্যে প্রথম হয়েছে। তো এটা কিন্তু এই তথ্যটা কিন্তু তোমার বিদ্যালয়ের জন্য অথবা তোমার এলাকার জন্য অথবা তোমার উপজেলায় যে এলাকা আছে এদের মধ্যে যে মানুষগুলো আছে এদের মধ্যে এই তথ্যটা গুরুত্বপূর্ণ বা এটা একটি সংবাদ। কিন্তু এর বাইরে উপজেলাগুলোতে কিন্তু এটা একটা সংবাদ না। তারপর হচ্ছে প্রভাব। দেখো, প্রভাব কিভাবে, ধরো যে একটা তথ্য মানুষের প্রভাব পড়ে, মানুষের ক্ষতি হবে নাকি লাভ হবে, তারপরে আবেগ, এগুলা বা কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়া এরকম কিছু বোঝাবে, তখন কিন্তু সেটা একটা সংবাদ হবে। যেমন কি ধরো যে কিছুদিন আগে বাংলাদেশে কিন্তু দ্রব্যের দাম হঠাৎ করে বেড়ে গেল। কি কি দ্রব্যের দাম বেড়েছে? সয়াবিন তেল, তারপরে হচ্ছে কাঁচামরিচের দামও বেড়ে গেছিল, পেঁয়াজের দাম, এগুলো কিন্তু হঠাৎ করে বেড়ে গেছিল। তখন কিন্তু এই তথ্যটা কিন্তু সাথে সাথে কি সংবাদ হয়ে উঠছে। তো এইরকম কিছু তথ্য কিন্তু আমাদের মধ্যে সংবাদ হতে পারে যে মানুষের অর্থনৈতিক লাভ বা ক্ষতি এগুলার প্রভাব ফেলে এরকম কোনো তথ্য সংবাদ হয়। দেখো, আরেকটা বিষয় হচ্ছে কি ভারসাম্যতা। তো এই ভারসাম্যতাও কিন্তু একটা সংবাদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ।
ধরো যে একটা ঘটনার ক্ষেত্রে বা একটা তথ্যর সাথে সম্পর্কিত কিন্তু অনেক পক্ষ থাকতে পারে। তুমি যে শুধু এক পক্ষের বক্তব্য নিয়ে সংবাদ লিখবা, অথবা যে ঘটনার পক্ষে আছে তার বক্তব্য নিয়ে সংবাদ উপস্থাপন করবা, সেটা কিন্তু করলে একটা সংবাদের যে পরিপূর্ণ সংবাদ সেটা হবে না। তোমার কি করতে হবে, দুই পক্ষেরই যে বক্তব্য আছে সেটা নিয়ে সংবাদ উপস্থাপন করতে হবে। তো এরকম একটা উদাহরণ দেওয়া যাক। দেখো, যদি কোনো প্রতিষ্ঠানের নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা এবং বৈধতা নিয়ে কেউ অভিযোগ করে, তবে শুধু সেই অভিযোগ নিয়ে একটি তথ্য প্রকাশ করলে সেটি একটি মানসম্মত সংবাদ বলে বিবেচিত হবে না। অভিযোগকারী আহ, এবং অভিযুক্ত কর্তৃপক্ষ দুই পক্ষের মতামত নিয়ে সংবাদটি প্রকাশ বা পরিবেশন করতে হবে। তাহলে কিন্তু কি বলছে যে শুধু যে অভিযোগ করছে তার তথ্য নিয়ে যে আমরা সংবাদ প্রকাশ করব, সেটা কিন্তু মানসম্মত সংবাদ হবে না। আমাদের যে অভিযোগ করছে এবং যাকে অভিযোগ করছে, মানে যে অভিযোগকারী এবং অভিযুক্ত ব্যক্তি বা অভিযুক্ত প্রতিষ্ঠান, এই দুই দুই পক্ষের মতামত নিয়েই আমাদের সংবাদটা হতে হবে, তাহলে কিন্তু সংবাদটা মানসম্মত হবে। আবার দেখো, এর বাইরেও কিছু ব্যক্তির আছে যাদের কাজ, যাদের কথাবার্তা, যাদের জীবনযাপন, এগুলা নিয়ে কিন্তু সংবাদ হয়ে ওঠে। তো এরকম ব্যক্তি কারা? এরকম ব্যক্তি হচ্ছে বড় বড় খেলোয়াড়, তারপর হচ্ছে রাজনৈতিক ব্যক্তি, তারপর হচ্ছে বিভিন্ন শিল্পপতি অথবা শিল্পী, এরকম গুরুত্বপূর্ণ কিছু ব্যক্তিদের কথা, তারপর কাজ, এগুলা কিন্তু সংবাদে পরিণত হয়। আবার তোমাকে সংবাদ পরিবেশন করতে একটা বিষয় মনে রাখতে হবে, সেটা হলো 6ক। 6ক কি? যে একটি সংবাদে কি, কে, কোথায়, কখন, কিভাবে, কেন, এই 6টি প্রশ্নের উত্তর থাকলে সংবাদটি পরিপূর্ণতা পায়। ধরো যে তুমি একটা ঘটনা নিয়ে সংবাদ পরিবেশন করবে, তো সেখানে ঘটনাটা কি, তারপরে কে এই ঘটনাটা ঘটাইছে, তারপর কোথায় ঘটনাটা ঘটছে, কখন ঘটনাটা ঘটছে, তারপর কিভাবে ঘটনাটা ঘটছে, কেন ঘটছে, এই 6টি প্রশ্নের উত্তর থাকতে হবে, তাহলে কিন্তু একটা সংবাদ পরিপূর্ণতা পাবে। তো এছাড়াও এই ঘটনার সাথে অথবা সংবাদটির সাথে আহ, সম্পর্কিত তথ্য, তারপর ছবি, ভিডিও তুলে ধরলে কিন্তু সংবাদটি আরো মানে সবার কাছে জনপ্রিয় হয়ে ওঠে। তো দেখো, সংবাদের কাঠামোকে উল্টো পিরামিডের সাথে করা হয়। এখানে যে বিষয়টা বুঝাইছে যে সংবাদের গুরুত্ব, শিরোনামের সবচেয়ে বড় ভূমিকা থাকে। যে দেখো, একটা মানুষ কিন্তু সংবাদের শিরোনাম দেখেই কিন্তু সংবাদটা পড়ে, তাই শিরোনামের উপর আমাদের বেশি কি করতে হবে, গুরুত্ব দিতে হবে। তুমি এমনি একটা শিরোনাম দিলা, তাহলে কিন্তু মানুষ সেটা পড়বে না। তো শিরোনামের উপর তোমাকে বেশি গুরুত্ব দিতে হবে, কারণ শিরোনামটা সবচেয়ে বেশি ভূমিকা পালন করে। তারপর হচ্ছে 6ক সংবলিত সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য। এই যে 6কটা যে আমরা দেখে আসলাম, এই 6ক সংবলিত সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য। তারপরে পটভূমি বা সম্প্রসারিত তথ্য, সেগুলোকে একটু ব্যাখ্যা দিলা। তারপর হচ্ছে উদ্ধৃতি, সাধারণ বর্ণনা। তারপর হচ্ছে সবচেয়ে কম গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু ওই ঘটনার সাথে সম্পর্কিত। তো এরকম কিছু তথ্য দিয়ে তুমি সংবাদটা শেষ করে দিলা। তো আশা করি বুঝতে পারছো যে একটা প্রতিবেদন বা একটা আর্টিকেল লিখলে আমাদের কিভাবে শুরু করতে হবে। তো চলো আমরা সামনের দিকে যাই। তো আমরা আজকে যে বিষয়গুলো শিখলাম, এখান থেকে আমরা একটি আর্টিকেল বা নিবন্ধন লেখার বিষয়বস্তু ঠিক করব। বিষয়বস্তু ঠিক করার আগে একটি অনুশীলন করা যাক। দেখো, অনুশীলন করার জন্য তোমাকে এখানে একটা বিষয়বস্তু দেওয়া আছে। এই বিষয়বস্তু থেকে আমরা আসলে অনুশীলনটা করব। দেখো, এখানে কি আছে, যে বিষয় হচ্ছে কি, আমাদের বিদ্যালয়ে শিক্ষার্থীদের অনুপস্থিতি। তো এই বিষয়ের উপর আমরা একটা আর্টিকেল লিখব। তো যে বিষয়টিকে গুরুত্ব দিতে চাই, যে শিক্ষার্থীর অনুপস্থিতির কারণ, তারপরে যে যে তথ্য থাকতে পারে, যেমন কি কারণে বিদ্যালয়ের শিক্ষার্থী অনুপস্থিত আছে, তাদের সমস্যাগুলো আমরা এখানে তুলে ধরতে পারি। যে যে উপাত্ত থাকতে পারে, যে বিগত ক্লাসগুলোতে কিরকম শিক্ষার্থী উপস্থিতি ছিল এবং এখন যে ক্লাসগুলো হচ্ছে সেখানে কিরকম শিক্ষার্থী উপস্থিত হচ্ছে, এরকম কিছু উপাত্ত বা ডেটা থাকতে পারে। যার যার সাক্ষাৎকার থাকতে পারে, ধরো যে শিক্ষার্থীর সাক্ষাৎকার থাকতে পারে, তারপর কি প্রধান শিক্ষকের সাক্ষাৎকার থাকতে পারে, তারপরে অভিভাবকের সাক্ষাৎকার থাকতে পারে, তারপর হচ্ছে স্থানীয় যে সচেতন নাগরিক, এদের সাক্ষাৎকার থাকতে পারে। যে ধরনের ছবি বা ভিডিও ব্যবহার করা যেতে পারে, দেখো যে এই যে এদের যে সাক্ষাৎকার নিলাম, এদের ভিডিও বা ছবিও থাকতে পারে।
তারপর হচ্ছে যে বিদ্যালয়ের যে ক্লাসের যে অনুপস্থিতির সংখ্যা, আগের উপস্থিতির সংখ্যা, এগুলোর একটা ভিডিও বা থাকতে পারে এখানে। তো চলো আমরা দেখে আসি যে কি কি জিনিস থাকতে পারে আসলে। তো এই দেখো এখানে আমি সুন্দর করে লিখে দিচ্ছি, বিষয় আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থীদের অনুপস্থিতি। যে বিষয়গুলো গুরুত্ব দিতে চায়, শিক্ষার্থীদের অনুপস্থিতির কারণ, যে তথ্য থাকতে পারে, কেন শিক্ষার্থীরা অনুপস্থিত, তাদের সমস্যাগুলো এখানে আমরা তুলে ধরতে পারি। তাদের সমস্যাগুলো আসলে কি পারিবারিক, নাকি সামাজিক, নাকি আর্থিক, নাকি বাল্য বিবাহ, নাকি ব্যক্তিগতভাবেই তারা বিদ্যালয়ে আসতেছে না। যে উপাত্ত বা ডেটা থাকতে পারে, বিগত মাসগুলোতে শ্রেণীকক্ষে কতজন শিক্ষার্থী উপস্থিত ছিল এবং বর্তমানে যতজন শিক্ষার্থী উপস্থিত রয়েছে তার সংখ্যা এখানে তুমি দিতে পারো। যার সাক্ষাৎকার থাকতে পারে, শিক্ষার্থীদের অভিভাবক, স্কুলের প্রধান শিক্ষক, স্থানীয় সচেতন নাগরিক, উপজেলা শিক্ষা কর্মকর্তা, এই ব্যক্তিদের তুমি সাক্ষাৎকার নিতে পারো। তারপর যে ধরনের ছবি বা ভিডিও ব্যবহার করা যেতে পারে, শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের অনুপস্থিতির ছবি বা ভিডিও, যারা সাক্ষাৎকার দিচ্ছে তাদের ছবি বা ভিডিও, এগুলা দিয়ে তুমি একটা আর্টিকেল লিখতে পারো বা একটা প্রতিবেদন লিখতে পারো। তো দেখো এতক্ষণ কিন্তু আমরা দেখলাম যে কিভাবে একটা আর্টিকেল অথবা একটা প্রতিবেদন অথবা একটা ব্লগ তৈরি করতে পারি। তো এখন আমাদের এরকম করে আমাদের নিজেদের একটা করে আর্টিকেল বা ব্লগ তৈরি করতে হবে। কারো আর্টিকেলের সাথে কারো আর্টিকেল মিললে চলবে না, এক একজনের ভিন্ন ভিন্নভাবে আর্টিকেল তৈরি করতে হবে। এক এক বিষয়বস্তু সিলেক্ট করতে হবে এবং সেই বিষয়ের উপর আমাদের কি আর্টিকেল তৈরি করতে হবে। তো এরকম কিছু বিষয়ের উদাহরণ দেওয়া আছে এখানে। দেখো তোমার বিষয়বস্তু হতে পারে আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থীর অনুপস্থিত, এটা নিয়ে একজন লিখলা। তারপরে আরেকজন লিখবে কি আমাদের এলাকার বাল্যবিবাহ। তারপরে আরেকজন লিখবে কি আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থীদের খেলাধুলায় অংশগ্রহণ। তারপরে আরেকজন লিখবে কি অনলাইনে ভুল তথ্য বা গুজব। এটা নিয়ে দেখো এগুলা নিয়ে কিন্তু আমরা আগে পড়ে আসছি। তো তারপরে পড়লা অনলাইন প্রতারণা, একজন লিখলা। তারপরে ইন্টারনেট শেখা। তো এগুলা বিষয়বস্তু নিয়ে এক একজন আলাদা আলাদাভাবে এক একটা করে ব্লগ তৈরি করব এবং এটা আমরা কি করব, আমরা একটা আমাদের বিদ্যালয়ের জন্য একটা পোর্টাল তৈরি করব। সেই পোর্টালে কিন্তু এটা থাকবে, এই আর্টিকেলগুলো ওই পোর্টালে আমরা আপলোড দেব। তো দেখো আমি তোমাদেরকে কিছু দেখাই দিচ্ছি, এখান থেকে কিছু বিষয়বস্তু নিয়ে দেখাই দিচ্ছি যে তুমি এগুলোকে নিয়ে কিভাবে একটা করে ব্লগ অথবা একটা করে প্রতিবেদন তৈরি করতে পারো। দেখো আমি এখানে কয়েকটা বিষয়বস্তুর উপর সেটা দেখাই দিচ্ছি। তো এখানে আমার বিষয়বস্তু হচ্ছে কি যে আমার এলাকায় বাল্যবিবাহ। তো এখানে আমি যে বিষয়ে গুরুত্ব দিতে চাই, বাল্যবিবাহের কারণ, যে যে তথ্য থাকতে পারে সেটা হচ্ছে কি কারণে বাল্যবিবাহ সংগঠিত হচ্ছে, তাদের সমস্যাগুলো এখানে তুমি তুলে ধরতে পারো। যে সমস্যাগুলো পারিবারিক, নাকি সামাজিক, নাকি আর্থিক, নাকি সে ব্যক্তিগতভাবে বাল্য বিবাহে আগ্রহী। তবে যে যে উপাত্ত বা ডাটা থাকতে পারে, বিগত বছরগুলোতে এলাকায় কি পরিমাণ বাল্য বিবাহ সংগঠিত হয়েছে এবং তার পরিমাণ এখানে তুমি দিতে পারো। তারপরে যার যার সাথে সাক্ষাৎকার থাকতে পারে, বাল্য বিবাহ শিকার ব্যক্তি নিজে, অভিভাবক, স্থানীয় সচেতন নাগরিক, স্থানীয় যৌন প্রতিনিধির সাক্ষাৎকার এখানে থাকতে পারে। তারপর যে ধরনের ছবি বা ভিডিও ব্যবহার করা যেতে পারে, যারা বাল্য বিবাহের সাথে জড়িত তাদের ছবি বা ভিডিও, আবার যার যার সাক্ষাৎ নিয়েছো তাদেরও একটা করে ছবি বা ভিডিও দিতে পারো। তারপরে নির্ধারিত বিষয় হচ্ছে আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থীদের খেলাধুলায় অংশগ্রহণ। দেখো বিষয় শিক্ষার্থীদের খেলাধুলায় অংশগ্রহণ, যে বিষয়গুলো গুরুত্ব দিতে চাই, কি কারণে শিক্ষার্থীরা খেলাধুলায় অংশগ্রহণ করছে। তারপর যে যে তথ্য থাকতে পারে, শিক্ষার্থীরা খেলাধুলার জন্য উন্নত প্রশিক্ষণ পাচ্ছে কিনা, তারপরে খেলাধুলা করার জন্য পর্যাপ্ত মাঠ আছে কিনা, তারপরে যে উপাত্ত বা ডাটা থাকতে পারে, যে যে শ্রেণীর শিক্ষার্থীরা বেশি খেলাধুলায় অংশগ্রহণ করে তাদের সংখ্যা গণনা করা এবং তারা ছেলে নাকি মেয়ে সেটাও গণনা করা। আবার যার যার সাক্ষাৎকার থাকতে পারে, শিক্ষার্থীর সাক্ষাৎকার থাকতে পারে, তারপর স্কুলের প্রধান শিক্ষকের সাক্ষাৎকার থাকতে পারে, তারপর অভিভাবকের সাক্ষাৎকার থাকতে পারে, তারপরে স্থানীয় কিছু সচেতন জনগণেরও সাক্ষাৎকার থাকতে পারে। তারপর যে ধরনের ছবি বা ভিডিও ব্যবহার করতে পারো, শিক্ষার্থীদের খেলার ছবি বা ভিডিও, খেলার সময় সাক্ষাৎকারের ছবি বা ভিডিও ইত্যাদি তুমি যোগ করতে পারো। তো আর একটা হচ্ছে কি যে নির্ধারিত বিষয় হচ্ছে অনলাইন প্রতারণা।
বিষয় কি অনলাইন প্রতারণা, যে বিষয়ে গুরুত্ব দিতে চাও তুমি সেটা হচ্ছে অনলাইনের প্রতারণার কারণ, তারপরে যে যে তথ্য থাকতে পারে সেটা হচ্ছে কি যে মানুষ কি ধরনের অনলাইন প্রতারণার শিকার হচ্ছে, তারপরে অনলাইনে প্রতারণার হার, তারপরে থাকতে পারে কি অনলাইনে প্রতারণার প্রভাব। এখানে তুমি এই বিষয়গুলো তুলে ধরতে পারো। তারপরে যে উপাত্ত বাধ্যতা থাকতে পারে, কতজন মানুষ অনলাইনে প্রতারণার শিকার হয়েছে এই পর্যন্ত তোমার এলাকায়, তারপর কি অনলাইনে চিহ্নিতকারী প্রতারণাকারীর সংখ্যা কতজন সেটা এখানে দিতে পারো। যার যার সাক্ষাৎকার থাকতে পারে, অনলাইনে প্রতারণার শিকার এমন মানুষের সাক্ষাৎকার নিতে পারো। তারপরে অনলাইন প্রতারণার সাথে জড়িত যারা আছে এদের সাক্ষাৎকার নিতে পারো। তারপরে অনলাইনে যে প্রতারণাগুলো হচ্ছে এগুলো থেকে রক্ষা পেতে পাই কিভাবে, এরকম একটা ইন্টারনেট সম্পর্কে ভালো একজন জানে, তো তার সাক্ষাৎকার নিতে পারো। তারপরে যে ধরনের ছবি বা ভিডিও ব্যবহার করা যেতে পারে, অনলাইন প্রতারণার শিকার হওয়া কোনো মানুষের সাক্ষাৎকারের ছবি বা ভিডিও দিতে পারো। তারপরে যাদেরকে তুমি শনাক্ত করেছো যে এরা হচ্ছে অনলাইনে প্রতারণা করে, এদের শনাক্ত করা গেছে, তো ওদের ভিডিও সাক্ষাৎকার বা ছবি দিতে পারো। তো এগুলো আমি তোমাদেরকে দেখাইলাম, তুমি এইভাবে কি করতে পারো, আর্টিকেলগুলো তৈরি করতে পারো। তো দেখো আজকে আমাদের সেশন এইটুকুই ছিল। পরবর্তী সেশনে আমরা ডেটা উপস্থাপন নিয়ে আলোচনা করব। তো আজকে এই পর্যন্তই, পরবর্তী লেকচার দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।